ওয়েলকাম ভিউয়ার। আজকে আবার 5টা কোশ্চেন নিয়ে এসেছি। কোশ্চেন নাম্বার 1, the correct option regarding this complex CO ethylene diamine NH3 H2O 3+। ইথিলিন ডায়ামিন মানে তোমরা জানো NH2 CH2 CH2 NH2। এটা কি বলছে, এটার অপশন গুলো দেওয়া আছে, এটা কোনগুলো কারেক্ট খুঁজে বের করতে হবে। It has two geometrical isomer. It will have three geometrical isomers if En is replaced by cyanide। মানে বলছে এখানে এখানে বলা হচ্ছে যে টাকে যদি CN দিয়ে রিপ্লেস করা হয়, টাকে এখানে যদি টাকে যদি CN দিয়ে রিপ্লেস করা হয় তাহলে কটা আইসোমার হবে। 3 নম্বর, এটা প্যারাম্যাগনেটিক কিনা। 4 নম্বর, অ্যাবজর্বস লাইট লঙ্গার ওয়েভলেন্থ at longer wavelength compared to that of COEN NH3 এখানেও যদি দেখি আমরা, এখানে EN আছে ইথিলিন ডায়ামিন, এখানে NH3 আছে NH3 মানে এখানেও কোঅর্ডিনেশন নাম্বার 6 হচ্ছে, আর এইখানেও এখানে কোঅর্ডিনেশন নাম্বার 3 আর একে 4 আর 2 6। এখন এখানে H2 আছে, এখানে H2 আছে, আর এখানে H2 এর বদলে NH3 আসছে। NH3 is a stronger ligand than H2 আমরা জানি, ফলে এটা লঙ্গার ওয়েভলেন্থ অ্যাবজর্ব করবে, এটা ঠিক, এটা লঙ্গার ওয়েভলেন্থ অ্যাবজর্ব করবে। প্যারাম্যাগনেটিক কিনা দেখা যাক। এখানে সবকটাই নিউট্রাল লিগ্যান্ড আছে, তার মানে এটা CO3+, নিউট্রাল এবং স্ট্রং লিগ্যান্ড আছে। এটা যদি CO3+ হয় তার মানে এটার ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন কোর 3d6। এবার এগুলো যদি স্ট্রং লিগ্যান্ড হয়, স্ট্রং লিগ্যান্ড অক্টাডাল কমপ্লেক্সের, এটা হয়ে যাবে সবার ক্ষেত্রে T2G6 Eg0, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন একটাও থাকবে না, তার মানে এটা প্যারাম্যাগনেটিক। এই কথাটা ভুল, ডি এর অপশনটা কারেক্ট। আচ্ছা, it has two geometrical isomer। এই 1 এবং 2 এর অপশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে COEN NH3 H2O, এখানে ইথিলিন ডায়ামিনটাকে একদিকে রেখে বাকি H2 এর পজিশন গুলো চেঞ্জ করলে দুটো জিওমেট্রিক্যাল আইসোমার আসছে। সরি, অপশন বি এর ক্ষেত্রে দেখো, যদি CN টাকে যদি CN দ্বারা রিপ্লেস করা হয় তাহলে NH3 টাকে, দুটো NH3 কে একই দিকে রেখে H2 আর CN এর পজিশন গুলোকে চেঞ্জ করে করে এটা একটা দুটো পাওয়া যাচ্ছে, আর NH3 টাকে পরস্পর ডায়াগোনালি রেখে, মানে ডায়াগোনালি আর একটা পাশে রেখে, ঠিক এর মিরর ইমেজের মতো, আর এর মিরর ইমেজের মতো আর একটা পাওয়া যাচ্ছে। এই হলো তিনটে আইসোমার। এগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এগুলো করা খুব মুশকিল। এই টাইপের গুলোর ক্ষেত্রে কটা কি আইসোমার হয়। নেক্সট কোশ্চেন, এখানে বলা আছে the correct option to distinguish nitrate salt of Mn2+ and Cu2+ taken separately। Mn2+ এর একটা নাইট্রেট সল্ট নেওয়া হয়েছে, আর copper2+ এর একটা নাইট্রেট সল্ট নেওয়া হয়েছে। Mn2+ এখানে কি কারেক্ট অপশন গুলো কি হবে? Mn2+ shows characteristic green flame in flame test। তোমরা সবাই জানো copper2+ Cu2+ এর গ্রিন ফ্লেম দেওয়া হয়, দেখায়। Cu2+ গ্রিন ফ্লেম দেখায়, Mn2+ নয়। Only Cu2+ shows formation of precipitate by passing H2S in acidic medium। আমরা যখন গ্রুপ অ্যানালিসিস করেছি, যখন করেছি ইনঅর্গানিকের ক্ষেত্রে ল্যাবরেটরিতে, ওখানে কি হয়, গ্রুপ 2 তে কি করা হয়, গ্রুপ 1এও অবশ্য কপারের ক্ষেত্রে হবে, ওখানে HCl পাস করানো হয়,
প্লাস H2S গ্রুপ 2 মোস্ট প্রবাবলি আমার যতটা মনে পড়ছে। HCl মিশ্রিত H2S পাঠানো হয়, ফলে কি হয় Cu2 প্লাস এর যদি কোনো সল্ট থাকে সেটা CuS এর একটা ব্ল্যাক প্রেসিপিটেট দেয়। Cu প্লাস এর একটা ব্ল্যাক প্রেসিপিটেট দেয়। তার মানে Cu2 প্লাস অ্যাসিডিক মিডিয়ামে H2S যদি দেয় তাহলে অ্যালকালাইন মিডিয়ামে দেবে, তো কারণ সেখানে H2S এর থেকে মানে H2S থেকে যদি অ্যাসিডিক মিডিয়ামে যে H2S থেকে H2 মাইনাস পাচ্ছি সেটা অ্যাসিডিক মিডিয়ামে যতটা H2 মাইনাস পাবো অ্যালকালাইন মিডিয়ামে কিন্তু বেশি পরিমাণে পাবো, কারণ H2S খুব সহজেই ভেঙে গিয়ে H2S খুব সহজেই ভেঙে গিয়ে 2H প্লাস প্লাস S2 মাইনাস দেবে। সবাই খেয়াল করে দেখো এই যে H প্লাসটা আছে অ্যাসিডিক মিডিয়ামে H প্লাসটা বেশি পরিমাণে থাকবে বলে এখানে কমন আয়ন এফেক্ট দেখা যাবে, সালফাইডের গাঢ়ত্ব বেশি হবে না। কিন্তু যদি অ্যালকালাইন মিডিয়ামে দিই তাহলে H প্লাসের সাথে H প্লাসের সাথে OH মাইনাস বিক্রিয়া করে H2 তৈরি করবে, ফলে বেশি পরিমাণে সালফাইড আয়ন আমরা পেতে থাকবো। তার মানে অ্যালকালাইন মিডিয়ামেও Cu2 প্লাস আয়ন H2S দেবে। Mn2 plus shows only Mn2 plus shows formation of precipitate by passing H2S। এগুলো ইনঅর্গানিকের ব্যাপার, এগুলো অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। Mn2 প্লাস এর ক্ষেত্রে কি হয় অ্যালকালাইন মিডিয়ামে এটা MnS এর একটা প্রেসিপিটেট দেয় বটে, কিন্তু অনলি Mn2 প্লাস দেয় না, এখানে MnS এর একটা প্রেসিপিটেট পড়ে, সেটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু Cu2 প্লাস এর তো পরে আমি এইমাত্র বোঝালাম না এটা যে শুধুমাত্র Mn2 প্লাস এর ক্ষেত্রে অ্যালকালাইন মিডিয়ামে অদক্ষেপ পড়বে এরকম নয়, এটা Cu2 প্লাস এর ক্ষেত্রে অদক্ষেপটা পড়বে। অপশন ডি Cu2 প্লাস অবলিক Cu has higher reduction potential than Mn2 প্লাস অবলিক Mn। এখানে এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের কনসেপ্ট থেকেই তোমরা জানো এটা প্লাস 0.34, এর ভ্যালুটা অনেকটা কম, কিন্তু এই ব্যাপারটা ডিপেন্ড করে অনেকটা সেই হাইড্রেশন এনথালপির উপর। Cu2 প্লাস এর হাইড্রেশন এনথালপিটা অনেকটা বেশি, এই ব্যাপারগুলোর জন্য আবার ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা মাথায় রাখলেও অনেকটা এটা ইজিলি হয়ে যাবে, অত এক্সপ্লেন করতে হবে না তখন। তাহলে অপশন বি এবং বি কারেক্ট হলো। আমি এই কোশ্চেনটা দেখে খুব এক্সাইটেড, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। দারুণ একটা কনসেপ্ট। aniline reacts with mixed acid, এটা বারবার বিভিন্ন পরীক্ষা এসছে, WBJE তে এসছে, অ্যাডভান্সে এসছে, মেনে এসছে, ঘুরিয়ে ফিরে বিভিন্ন ভাবে। এখানে অ্যাডভান্সে কিভাবে দেওয়া হয়েছে দেখো 2018 এ অ্যাডভান্সে পেপার 2, aniline reacts with, বলা আছে aniline reacts with mixed acid to mixed acid মানে consider HNO3 আর consider H2SO4 at 288 Kelvin to give 51% P, 47% Q, 2% R। মজার বিষয় হলো যখন অ্যানিলিন রিঅ্যাক্ট করে, অ্যানিলিন তো একটা অ্যাক্টিভিটি, বেনজিন রিং এ অ্যাক্টিভিটি বাড়ানোর মতো গ্রুপ। এটা হচ্ছে অ্যানিলিন, এটা অর্থোপ্যারা রিঅ্যাক্টিং গ্রুপ। এখানে যদি মিক্সড অ্যাসিড দেওয়া হয় তৈরি হয় নাইট্রেশন কম্পাউন্ড তৈরি হবে, নাইট্রেশন হয়ে গিয়ে প্লাস তৈরি হবে অর্থোপ্যারা রিঅ্যাক্টিং, যেহেতু একটা প্যারা হবে, একটা অর্থ হবে, আবার একটা মেটাও হবে। মজার বিষয় হলো এটা প্যারা, এটা তো বেশি হবেই, এটা 51% হয়। আমি কাউকে বলি না এই রেশিও গুলো মনে রাখতে, এই শুধুমাত্র এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে এই রেশিও গুলো মনে রাখতে হবে কোনটা কত হয়। আচ্ছা, এটা হয় অর্থটা হয় অনলি 2%, আর অ্যাস্টনিশিংলি মেটাটা হয় 47%। মাইন্ড ইট, ভীষণই গুরুত্বপূর্ণ এটা একটা কোশ্চেন। মেটাটা 47% কেন হয় বলে দিই একবার।
এই যে অ্যানিলিনের লোন পেয়ার গুলো আছে, এই লোন পেয়ার গুলো অ্যাসিডিক মিডিয়ামে যদি H প্লাস গুলোর সাথে যুক্ত হয়ে যায় তাহলে এটা NH3 প্লাস হয়ে যাবে। তখন এটা NH3 প্লাস হয়ে গেলে ইলেকট্রন ডোনেশনের বদলে ইলেকট্রন উইথড্র করতে শুরু করবে, ফলে তখন এটা মেটা ডিরেক্টিং নেচার দেখাবে। মানে এই তিনটের মিক্সচার পাওয়া যায় এবং 47% পাওয়া যায় মেটা কম্পাউন্ডটা। এই মেটা কম্পাউন্ড সব বলে দিলাম, এখানে ওসব কিছু বলেনি। এবার বলা আছে আর কে নিয়ে কাজ করা হয়েছে। আর আর মানে কোনটা 2% যেটা হয়েছে, মানে মেটা কম্পাউন্ডটাকে নেওয়া হয়েছে। তাহলে আমি এগুলোকে সব কটাকে ইরেজ করে দিই। হ্যাঁ, মোটামুটি তাহলে এই কম্পাউন্ডটাকে যদি আমি আবার নিই, কোন কম্পাউন্ডটাকে নিচ্ছি আমরা কোন কম্পাউন্ডটাকে নিচ্ছি, যে কম্পাউন্ডটা আমরা কোন কম্পাউন্ডটাকে নিচ্ছি, আর মানে হচ্ছে অর্থটা NH2NO2, এটাকে প্রথমে Ac2O দেওয়া হচ্ছে। Ac2O দেওয়া হচ্ছে মানে এখানে NHCOCH3 হবে, তাহলে এখানে হবে NHCOCH3। এখানে তৈরি হবে প্রথমে তৈরি হবে NHCOCH3। NHCOCH3 অ্যাসিটাইলেশন হয়ে যাবে, এটা NO2। তারপর ব্রোমিনেশন করা হয়েছে, তাহলে এর সাপেক্ষে অর্থতে এলে তো অর্থতে আসতে পারে, আর একটা হবে প্যারাতে। যদি প্যারাতে ব্রোমিনেশন হয় তাহলে প্যারাটার সাপে মেটা হচ্ছে, এটাও মেটা হচ্ছে। H2 প্লাস ইউজ করলে কি হবে, এটা ভেঙে যাবে, NH2 হয়ে যাবে। Na2 ডাইলুট HCl দিলে N2Cl হবে, তারপর ইথানল ডেল্টা মানে বেনজিন হয়ে গেল। তার মানে আলটিমেট প্রোডাক্ট হলো NO2Br। এবার SN কনসিডার HCl দেওয়া হচ্ছে, SN কনসিডার HCl দিলে কি হবে, এটা NO2 NH2 হবে। তারপর Br2 excess দিলে কি হবে জানো, Br2 excess দিলে প্রথমে SnHCl দিয়ে NH2 তো হলো, এটাকে Br2 excess দিলে এখানে NH2 থাকছে, আর 2,4,6 ট্রাইব্রোমো বেনজিন তৈরি, অ্যানিলিন তৈরি হবে। এখানে Br অর্থ আর এখানে প্যারাতে হলো, আর এখানে অলরেডি একটা ছিলই। এবার Na2 ডাইলুট HCl দিলে এই গ্রুপটা হয়ে যাবে N2Cl, তারপর H3PO2 ডেল্টা, তার মানে এখান থেকে NH2 গ্রুপটা N2Cl বেরিয়ে গিয়ে ব্রোমিন হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট হবে কোনটা, আমরা কি পেলাম, NH2 গ্রুপটা বাদ, তারপর বাকি চারটে ব্রোমিন, তাই তো? তাহলে দেখা যাক, প্রথমেরটা নয়, দ্বিতীয়টা নয়, তৃতীয়টা নয়, চতুর্থটা। তো ডি ইজ দা কারেক্ট অপশন। বোঝা গেছে, আমরা এটাই পেয়েছিলাম। দেখে নাও আমরা কি পেয়েছি, দেখো। দুটো বিয়ার পাশাপাশি, মানে পরপর তিনটে বিয়ার, আর এটা ওই ওই জায়গাটায় বিয়ার। Okay, let us move to the next question. Question number 4. ডি গ্লুকোজ এর ফিশার প্রজেকশন দেওয়া আছে। ডি গ্লুকোজের ফিশার প্রজেকশন দেওয়া আছে, এটাকে
এটাকে এরকম সাইক্লিক ফর্মে নিয়ে আসতে হবে, কোনটা তার অ্যাকচুয়াল সাইক্লিক ফর্ম। আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আঁকার উপায়টা, এটা দেখলে তোমরা ইজিলি নিজেরাই করতে পারবে। এটা প্রথমে এইভাবে লাইনটা টেনে নাও, একটা স্ট্রেট লাইন। আমার এখনো এই রাইটিং ট্যাবে লেখাটা খুব একটা অভ্যাস হয়নি। এটা CHO গ্রুপ। এটাকে জাস্ট আমরা কি করলাম, আমরা এটাকে এইভাবে কম্পাউন্ডটাকে কাত করে লিখলাম। তার এটা OH হয়ে গেল, নিচের দিকে এটা H, উপরের দিকে OH একটা আছে, নিচের দিকে একটা H আছে, আবার নিচের দিকে OH দেখছি, এটাও নিচের দিকে OH দেখছি, উপরের দিকে H H। এবার কি করব আমরা, এটাকে কি করা হয়েছে 6 মেম্বার রিং করা হয়েছে। অপশনগুলি দেখো, দেখতে পাবে এগুলো সব 6 মেম্বার রিং অপশন আছে, মানে পাইরানোজ রিং। তাহলে আমি এখান থেকে গুনবো 1 2 3 4 5 6। আর একটা জিনিস লেখা হয়নি এখানে, একটা CH2OH গ্রুপ আছে। তাহলে এখানে যে লোন পেয়ার গুলো থাকবে, এখানে যে লোন পেয়ার গুলো থাকবে, আমি সেটাকে 1 2 3 4 5 6। এবার এই লোন পেয়ারটা দিয়ে আমি এটাকে অ্যাটাক করাবো। এটা খুলে যাবে। তো কি হবে এখানে দেখো কি হচ্ছে, এটাকে 1 2 3 4 5 6 মেম্বার রিং, একটা অক্সিজেন আছে। লেখার উপায় হলো এটা, এটা করলাম। হুম আমি ডি আলফা গ্লুকোজও করতে পারি, বিটা গ্লুকোজও করতে পারি, কারণ এখানে আলফা বিটার কথা কিছু বলেনি। এই যে ওয়েজ গ্রুপটা এখানে তৈরি হবে, মাইনাস থেকে ওয়েজ তৈরি হবে, তো এখানে ওয়েজ গ্রুপটা নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, নিচেই লিখলাম এখানে ওয়েজ এইচ, মানে এই এই ওয়েজটা এখানে ও থেকে ওয়েজ, এখানে এইচ হয়ে গেল। এবার বাকিগুলো দেখে দেখে লিখে দাও, ওয়েজ নিচে, ওয়েজ নিচে, উপরে এইচ, তারপরটা উপরে ওয়েজ, নিচে এইচ, তারপরটা নিচে ওয়েজ, উপরে এইচ, তারপরেরটায় উপরে CH2OH লিখতে হবে। যখন ডি গ্লুকোজ গুলো লিখবো আমরা এইভাবে লেখার ট্রেন্ড। কত সহজ, দেখো এটাকে ঘুরিয়ে দিলাম। তাহলে এইরকম অপশন কোনটায় আছে দেখা যাক। হ্যাঁ, CH2OH গ্রুপ উপরে এখানে আছে। বাকি তিনটে অপশনে যদি খেয়াল করে দেখো, CH2OH গ্রুপটা আছে উপরের দিকে, নিচের দিকে। অপশন এ তেও তাই, অপশন বি তেও তাই, অপশন সি এটা না করেও অনেকে করে দিতে পারবে। অপশন সি তে একমাত্র উপরে আছে। আশা করি অপশন সিটাই অ্যান্সার, ও অপশন ডি অ্যান্সার দিয়েছে, এটা ডি গ্লুকোজ তো নয়, ঘুরিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই। তাহলে দেখা যাক এই অবস্থানগুলো ভুল। হ্যাঁ, এই অবস্থানগুলো ভুল আছে, এই অবস্থানগুলো ভুল আছে। এই যে পরপর দুটোতে ওএইচ পরপর নেই। দেখা যাক অপশন বি তে কি আছে। অপশন বি তে হ্যাঁ, পরপর দুটো ওএইচ নিচে আছে। এখানে কি আছে, এখানে উপরে একটা, এখানে একটা, নিচে একটা, উপরে একটা আছে। বাট এটা তো, বাট এই CH2OH গ্রুপটা, বাট এই CH2OH গ্রুপটা নিচে আছে, তাহলে এটা হলো না। তাহলে এটা যদি নিচে থাকে, এটা যদি নিচে থাকে এবং এটা যদি উপরে থাকে এবং এই CH2OH যদি নিচে থাকে, তাহলে আমাদের ব্যাপারটা মিথ্য, মানে যা করলাম ঠিক তার উল্টো। দারুণ প্রশ্ন। হ্যাঁ, দেখো নিশ্চয়ই, এই যে বললাম CH2OH গ্রুপ নিচে আছে, এখানে OH, এখানে OH। আমরা কি করেছিলাম দেখা যাক। হ্যাঁ, উল্টোই আছে, ঠিক। আমরা কি করেছিলাম দেখা যাক, দেখো এখানে CH2OH গ্রুপ কি আছে উপরে নিচে, এই যে দেখো
এখানে নিচে, তার মানে এটা উপরে, এটা উপরে, এটা নিচে, উল্টো আছে, এটা নিচে আছে, এটা উপরে, এটা উপরেও হতে পারে নিচেও হতে পারে, সেটা বড় ব্যাপার নয়। তাহলে ওই অপশনটা এই অপশনটা এটাও আমাদের দেখা যাচ্ছে এই অপশনটাও হতে পারে। এখন এ অপশন আর ডি অপশনের মধ্যে আমাকে খুঁজতে হবে। এ অপশন ডি অপশনের মধ্যে কি খুঁজবো? আলফা বিটা কিছু বলেনি। আমার যা ধারণা এ এবং ডি দুটোই হতে পারে, এ এবং ডি দুটোই হতে পারে, কারণ আলফা বা বিটা আমাকে বলে দেওয়া হয়নি, আলফা বা বিটা আমাকে বলে দেওয়া হয়নি। ঠিক আছে, সাইক্লিকে আলফা বিটা দুটোই হতে পারে, তার মানে আমি দেখতে পাচ্ছি এ আর ডি অপশনের মধ্যে শুধুমাত্র 1 নম্বর কার্বনের ডিফারেন্স, 1 নম্বর কার্বনটাই ডিফারেন্স আসছে, বাকি সব একই আছে। তাহলে 1 নম্বর কার্বনের ডিফারেন্স থাকতেই পারে, সেটা নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ, এ এবং ডি দুটোই হওয়া উচিত। যদি এখানে আলফা বা বিটা বলে দিত তাহলে যে কোনো একটা হতো। এবার চলে আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলা আছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 5 এ বলা আছে এরকম 4টে গ্রাফ দিয়েছে আর বলা আছে এ থেকে 2b প্লাস সি এরকম একটা ইকুয়েশন। এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন একটা। এরকম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে 300 কেলভিন উষ্ণতায় রিঅ্যাকশনটা হচ্ছে, টোটাল প্রেসার এট দা বিগিনিং হচ্ছে P0 আর টি টাইম পরে হচ্ছে PT। আচ্ছা, টি 1/3 যখন হচ্ছে প্রেসারটা 1/3 হয়ে যাচ্ছে এর, কারেক্ট অপশনটা কোনটা? এগুলো খুব সহজ, স্পেশাল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন গুলো রেটটা বের করলেই হয়ে যাবে, রিঅ্যাকশন ওই ইন্টিগ্রেটেড ফর্মটা বের করতে পারলেই হয়ে যাবে। আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা দেখাচ্ছি তোমাদেরকে, যে ক্যালকুলেশন এখানে আছে। এ থেকে 2b প্লাস সি, যখন টিটা টি বাই টি 1/3, এটা 1/2 নয়, টি 1/3, তখন p0/3 হয়ে যাচ্ছে। তার মানে কতটা কমছে? 2p0/3 কমছে নিশ্চয়ই, p0 ছিল, তার থেকে p0/3 হচ্ছে মানে 2p0/3 কমছে। এখন এটা 1 মোল রিঅ্যাক্ট করলে 2 মোল বি উৎপন্ন হয়, তাহলে 2p0/3 যদি কমে মানে 2p0/3 রিঅ্যাকশন করছে, তাহলে এখানে 4p0/3 হবে। আর এটা 1:1, এটা হবে, সিটা হবে 2p0/3। there is no problem about that। টি টাইম পরে যদি ধরে নিলাম x পরিমাণ কমছে, তাহলে p0 - x হবে। পার্শিয়াল প্রেসার যদি x কমে, p0 থেকে x কমে গেলে p0 - x হবে, এটা হবে 2x। x 1 থেকে 2 মোল হয়, x থেকে 2x মোল হবে, আর এখানে 1 থেকে 1 মোল হয় বলে x মোল হবে। তাহলে এখানে pt ইজ ইকুয়াল টু আসছে p0 - x, এখানে মাইনাসটা পরে নি, দিয়ে দিয়েছি আমি, প্লাস 2x প্লাস x, মানে p0 প্লাস 2x টোটাল টি টাইমে যেটা এলো। দ্যাট মিনস এখান থেকে 2x ইজ ইকুয়াল টু p0 pt মাইনাস p0 বা x ইকুয়ালস টু পেয়ে গেলাম pt মাইনাস p0 বাই 2। এবার আমি যখন ওই কারেন্ট ইন্টিগ্রেটেড ফর্মটাই বসাবো, t ইজ ইকুয়াল টু 1/k ln p0 বাই p0 মাইনাস x, x এর বদলে x এর জায়গায় বসিয়ে দেবো pt মাইনাস p0 বাই 2। তো ওখান থেকে চলে আসছে আমাদের ইকুয়েশনটা এই 3p0 মাইনাস pt, সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন করে চলে আসছে ln 3p0 মাইনাস pt ইজ ইকুয়াল টু ln 2p0 মাইনাস kt। তাহলে এখানে নেগেটিভ স্লোপ আসছে, তাহলে ln 3p0 মাইনাস pt ইজ ইকুয়াল টু মাইনাস kt প্লাস ln 2p0। তাহলে এটা আসছে একটা স্ট্রেট লাইন আসবে উইথ নেগেটিভ স্লোপ। তাহলে দেখা যাক এবার অপশনগুলো। এই যে ln 3p0 বা ln 3p0 মাইনাস pt থেকে টাইম নেগেটিভ স্লোপে আসছে, এটা হবে না, এই ফর্মুলা আসেনি। আর এটা হবে কারণ রেট কনস্ট্যান্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনের সঙ্গে, আমাকে বলেনি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, আমাকে বলেছে রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তার সঙ্গে কিন্তু লিনিয়ার একদম, মানে রেট কনস্ট্যান্ট এটা যদি, এটা তো ফিক্সড, এর সাথে এটাও কনস্ট্যান্ট, তাই এটা প্যারালাল হবে। ওকে, আজকে এই ছিল 5টা কোশ্চেন।
থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো করে প্র্যাকটিস করবে প্রতিদিন।